এদিকে এবার ডক্টর ইউনূসের নামে আন্তর্জাতিক আদালতে মামলা করেছে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ফের ক্ষমতায় আসতে আইনি লড়াই শুরু করেছেন তিনি। অতি দ্রুত আবারও নতুন কিছু ঘটতে চলেছে বাংলাদেশে। We take you to Bangladesh now, where a court has filed a murder case against the ousted Prime Minister Sheikh Hasina. প্রয়োজনে আন্তর্জাতিক আদালতে যেতে হবে। হাসিনা জল কিন্তু বহু দূর গড়াতে চলেছে। দেশের এখনো প্রধানমন্ত্রী তিনি, সংবিধান মতে দেশের প্রধানমন্ত্রী হিসেবে তিনি ইন্টারন্যাশনাল কোর্ট অফ জাস্টিসে তিনি গিয়ে মামলা করার এই যে অন্তর্বর্তী সরকার যেটা সার্কাস পার্টি আছে তার প্রধান ডক্টর ইউনূস এবং তার সাঙ্গপাঙ্গ যারা আছে এই সবার জাতিসংঘে কাজ করে এসছেন, নানা আন্তর্জাতিক সংস্থায় কাজ করে এসছেন, একজন সফল কূটনীতিক ছিলেন এবং এখন অবসর জীবন কাটাচ্ছেন আমেরিকাতে। ডক্টর খলিলুর রহমান, স্বাগতম। আমরা গত এপিসোডে অনেক ধরনের ফিডব্যাক পেয়েছি, ভালো ফিডব্যাক পেয়েছি এবং এর মধ্যে খুব ইন্টারেস্টিং ফিডব্যাক ছিল আপনার সাবেক সহকর্মীদের কাছে থেকে। অনেকেই বলেছেন যে আপনি যেন আবার সক্রিয় হন কূটনীতিতে, আন্তর্জাতিক কূটনীতিতে সক্রিয় হন এবং এই সরকারকে যেন সাহায্য করেন, এইরকম ফিডব্যাক এসছে। এবং অনেকেই আমার সাথে যোগাযোগ করেছে লাইভের সময়, এমনকি পরেও। তাদের মধ্যে অনেকেই রাষ্ট্রদূত হিসাবে কাজ করছেন বাংলাদেশে, যে তারা বলেছেন আপনার সাথে কাজ করতেন, আপনার টিমে কাজ করতেন এবং তারাও চায় যে আপনি সক্রিয় হন এবং আমাকে জানাতে বলেছেন আপনাকে যে আপনার সহকর্মীরা, আপনার ছাত্ররা ভালো কাজ করছে এবং আপনার কথা মনে আছে। আপনাকে আবার স্বাগতম ডক্টর খলিলুর রহমান। আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাকে পুনর্বার আমন্ত্রণ জানানোর জন্য। প্রায় 600,000 মানে 6 লক্ষ শ্রোতা দর্শক সেই এপিসোডটা দেখেছিলেন। আমি এত বড় একটা সংখ্যা আন্দাজ করতে পারিনি আগে থেকে। শ্রোতা এবং দর্শকদেরকে আমি আমার সালাম এবং শুভেচ্ছা জানাচ্ছি। আমিও বেশ কিছু ফিডব্যাক পেয়েছি, আমি মন্তব্যগুলি পড়েছি। প্রায় 4,500 মন্তব্য এসেছে। অনেকে প্রশংসা করেছেন, প্রশংসায় কে না খুশি হয়, আমিও খুশি হয়েছি। অনেকে অনেক প্রশ্ন করেছেন, গুরুত্বপূর্ণ প্রশ্ন। এই বিষয়টিতে জনমনে যে নানান ধরনের প্রশ্ন আছে, বিপুল আগ্রহ, সেটা আমরা দেখতে পেয়েছি। কিছু কিছু প্রশ্ন এসেছে বাংলা ভাষায়, কিন্তু ভাষার ব্যবহার দেখে মনে হচ্ছে এটা সম্ভবত বাংলাদেশ থেকে নয়। ঠিক আছে, তবু আমি আনন্দিত এই কারণে যে তারা 6 ঘন্টার একটা লম্বা আলোচনা শুনেছেন এবং সেটা নিয়ে মন্তব্য করেছেন। আমরা ভবিষ্যতে আশা করব যে আপনারা আমাদের কথা শোনেন, বাংলাদেশিদের কথা শোনেন, আমাদের দৃষ্টিভঙ্গি, আমরা কোন দৃষ্টিকোণ থেকে বলছি, কোন যুক্তিতে বলছি, সেগুলো আপনারা জানার চেষ্টা করেন এবং অবশ্যই আপনারা কমেন্ট করবেন, গঠনমূলক কমেন্ট করবেন, যুক্তি দিয়ে করবেন, আমরাও শুনবো। এই যে আমাদের পরস্পরের কথা শোনা, একটা ভালো বোঝাপড়া হওয়া জনগণের মধ্যে, এর মাধ্যমে একটা সুন্দর, সফল এবং দীর্ঘমেয়াদী টেকসই সম্পর্ক স্থাপন করা যায়। যে কোনো জাতীয় নীতি, সেটা স্থানীয় হোক, পররাষ্ট্র হোক, জনসম্মতিতেই তো হয়। তো সুতরাং এই যে আমাদের মন্তব্য বা আমাদের কথাবার্তা শোনা, এই প্রক্রিয়াটা কিন্তু চালিয়ে যেতে হবে। আমি তাদেরকেও ধন্যবাদ জানাচ্ছি। একটা জিনিস দর্শকরা বোধহয় জানেন না, যেটা আমি গত এপিসোডে বলবো বলে মনে করেছিলাম কিন্তু পরে বলা হয়নি, সেটা হচ্ছে যে আমাদের ডক্টর খলিলুর রহমান এবং আমাদের আরেকজন প্রিয় মানুষ মাহমুদুর রহমান, দুজনে বন্ধু, একসাথে পড়াশোনা করেছেন ঢাকা কলেজে। তো আপনার এপিসোড শোনার পরে মাহমুদ ভাই আমাকে ফোন করেছেন এবং ফোন করে খুবই উচ্ছ্বসিত প্রশংসা করেছেন এবং ন্যাচারালি উনি তো আপনাকে এইভাবে হঠাৎ করে ইউটিউবে দেখবেন এটা সম্ভবত উনি আশা করেন। আমরা আমাদের আলোচনায় ফিরে যাই। আমাদের আজকের আলোচনার বিষয় যে জাতিসংঘ সাধারণ পরিষদ, এবং আমরা জানি যে খলিল ভাই আপনি জাতিসংঘ সাধারণ পরিষদে অংশ নিয়েছেন প্রায় 18টা, বিশাল অভিজ্ঞতা। আমরা জানবো যে আসলে ওখানে কি হয়, আলোচনা কি হয়, এটার গুরুত্ব কি। তার আগে আমার খুব বেসিক একটা প্রশ্ন, যেটা এটা মনে হতে পারে যে একটা বোকার মতো প্রশ্ন, বাট এটা জানা দরকার আমার জন্য, যে জাতিসংঘে আমরা কেন থাকি, মানে জাতিসংঘের সদস্য পদে এটা কি মিন করে একটা দেশের জন্য? এটা আসলে কিন্তু একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন। অনেকেই এটার গুরুত্বটা ঠিক মতন বুঝতে পারেন না।
আমিও ঠিক বোঝাতে পারবো কিনা জানি না, তবু আমি বলছি। মোটা দাগে জাতিসংঘ হচ্ছে স্বাধীন দেশগুলোর একটা সংস্থা, আন্তর্জাতিক সংস্থা, যেখানে দেশগুলো সার্বভৌমত্ব সমতার ভিত্তিতে পরস্পরের সঙ্গে ডিল করে। দুটো কথা মনে রাখবেন, স্বাধীন এবং সার্বভৌম। স্বাধীন দেশগুলো সার্বভৌম সমতার ভিত্তিতে তাদের পারস্পরিক কাজকর্ম নির্বাহ করে। এই যে আমরা জাতিসংঘে আজকে 193টি সদস্য, তারা কি করে সদস্য হলো? প্রক্রিয়াটা হচ্ছে যে কোনো দেশ যদি জাতিসংঘের সদস্য পদ পেতে চায়, তাহলে তাকে একটা দরখাস্ত করতে হয় জাতিসংঘের মহাসচিবের কাছে, এবং তিনি এই দরখাস্তটা পাঠিয়ে দেন প্রথমে নিরাপত্তা পরিষদে। যদিও জাতিসংঘের সকল সদস্যই সমান, ওই যে সার্বভৌম সমতার কথা বললাম, কিন্তু এই সমানের মধ্যে কিছু অসমান আছে। জাতিসংঘ সাধারণ পরিষদে সকলেই সমান, সবার এক ভোট, কিন্তু নিরাপত্তা পরিষদে 5টি দেশের ভিটো ক্ষমতা আছে, তারা স্থায়ী সদস্য। ভিটো ক্ষমতা হচ্ছে কি, এই 5টি দেশের যে কোনো একটি দেশ কোনো একটা প্রস্তাব যদি না করে দেয়, সেই প্রস্তাব আর পাশ হয় না। তো এই যে দরখাস্তটা যখন নিরাপত্তা পরিষদে যায়, তখন মেজরিটি, সিম্পল মেজরিটি, এটা অ্যাপ্রুভ করতে হয়, কিন্তু ওই 5 জনের প্রত্যেকের সম্মতিটা। আমরা যখন প্রথম জাতিসংঘের সদস্য পদের জন্য আবেদন করি, চীন কিন্তু আমাদেরকে ভেটো দিয়েছিল, যার কারণে আমাদের প্রথম আবেদনটা এগোয় না। তো ধরুন চীন যখন আমাদেরকে আর ভেটো দিল না, তখন কি হলো, এইটা চলে গেল আপনার সাধারণ পরিষদ। আজকে যেখানে 193 জন সদস্য দেশ আছে, সেইখানে কিন্তু সিম্পল মেজরিটি না, ওখানে 2/3 আপনার মেজরিটিতে ওটা আপনার অ্যাপ্রুভড হতে হবে, অনুমোদিত হতে হবে। এত সব প্রক্রিয়ার ভেতর দিয়ে যখন একটা দেশ অনুমোদন পায় সাধারণ পরিষদে, তখন দেশটি জাতিসংঘের সদস্য বলে বিবেচিত হলো। ওই আগে বললাম না, সার্বভৌম সমতা এবং স্বাধীনতা, স্বাধীন দেশগুলোর আন্তর্জাতিক সংগঠন, যেটা সার্বভৌম সমতার ভিত্তিতে পরস্পরের সঙ্গে দেশগুলো ডিল করে। আপনি যদি ভুটানের সরকারি কাগজপত্র ঘেঁটে দেখেন, দেখবেন যে জাতিসংঘে সদস্য হবার জন্য তাদের প্রথম যে কারণটা ছিল, অনেক কারণ দিয়েছে, প্রথম কারণটা হচ্ছে সার্বভৌম সমতা, এবং এই কারণেই তারা জাতিসংঘের সদস্য হতে চেয়েছে। এটা একটা প্রধান কারণ, এবং 71 সালে সেই সদস্যপদ পেল। কাছাকাছি দেশ সিকিম তখনও স্বাধীন, যদিও ভারতের সঙ্গে 1950 সালের একটা চুক্তি অনুযায়ী তাদের প্রতিরক্ষা, পররাষ্ট্র এবং যোগাযোগ ব্যবস্থার দায়িত্ব ভারতের হাতে, কিন্তু একটা স্বাধীন দেশ ছিল। সিকিমের রাজা, স্থানীয় ভাষায় চৌগিয়াল সম্ভবত উদ্বিগ্ন ছিলেন যে তার দেশ আদৌ স্বাধীন হিসেবে টিকতে পারবে কিনা। চৌগিয়াল তার দেশকে জাতিসংঘের সদস্য হিসেবে অনুমোদিত করানোর প্রক্রিয়াটা শুরু করবার চিন্তা করেছিলেন ভুটানের সদস্যপদ প্রাপ্তির পরে। কিন্তু তিনি কিছু করবার আগেই ভারত 1973 সালে সিকিমের দায়িত্বভার গ্রহণ করে, এবং 75 সালে সিকিম ভারতে বিলীন হয়ে যায়। এই যে আমি দুটো দেশের কথা বললাম, ভুটান তার স্বাধীনতাটা ধরে রাখতে পেরেছে এবং সিকিম ধরে রাখতে পারেনি। আপনার খেয়াল আছে, সাদ্দাম হোসেনের সময় ইরাক কুয়েত আক্রমণ করেছিল, এবং কুয়েত দখল করে সাদ্দাম হোসেন ঘোষণা করেছিলেন যে দেশটি এখন থেকে ইরাকের 19তম প্রভিন্স বা প্রদেশ হিসাবে গণ্য হবে। এটা টেকে নাই। নিরাপত্তা পরিষদ বৈঠক করে সিদ্ধান্ত নেয় যে জোরপূর্বক তারা বল প্রয়োগের মাধ্যমে তারা ইরাককে কুয়েত থেকে তাড়িয়ে দেবে। নিরাপত্তা পরিষদের ওই সভাতে আমি ব্যক্তিগতভাবে উপস্থিত ছিলাম যখন সিদ্ধান্তটি হয়, এবং সাদ্দাম হোসেনকে চলে যেতে হয়, কুয়েত তার স্বাধীনতা ফেরত পায়। তো আমি এ পর্যন্ত জাতিসংঘের কোন সদস্য দেশকে অন্য কেউ দখল করেছে, যেমন আমেরিকা দখল করেছে ইরাক বা আফগানিস্তান,
কিন্তু দখলদারি ছেড়েও দিতে হয়েছে এবং সেই দেশগুলোকে তার নিজের দেশে অন্তর্গত করতে পারেনি বা সেরকম ঘটনা ঘটেনি। তো সেই হিসেবে জাতিসংঘের সদস্য পদ একটা দেশের স্বাধীনতা এবং সার্বভৌমত্ব রক্ষার এক ধরনের একটা রক্ষা কবচ। আসল রক্ষা কবচ তো জনগণ, সেটা তো আমরা আমাদের দেশে দেখি। এই প্রসঙ্গে আরেকটা জিনিস আমার হঠাৎ করে, আমি সরি টু ইন্টারাপ্ট, হঠাৎ করে মনে আসলো যে ধরেন কোন একটা দেশের অংশ যদি দখল করে নেয়, যেমন ধরেন ক্রিমিয়া দখল করে নিল রাশিয়া, এখানে জাতিসংঘ কি ভূমিকা পালন করবে? দেখুন, আমি আগেই বলেছি যে জাতিসংঘে 5টি আপনার নিরাপত্তা পরিষদে 5টি স্থায়ী সদস্য আছেন যাদের ভিটো পাওয়ার আছে। তারা হচ্ছে আমেরিকা, রাশিয়া, চীন, যুক্তরাজ্য বা ব্রিটেন এবং ফ্রান্স। এখন রাশিয়া, এদের যে কেউ ভেটো দিলে জাতিসংঘের কিছু করার না। এখন রাশিয়া আক্রমণ করলো ইউক্রেন, এখন এটা যদি নিরাপত্তা পরিষদে যায় তাহলে পরে তো রাশিয়া ভেটো দিবে। এক্স্যাক্টলি, আমি এই জায়গাটাতেই আসতে চাচ্ছিলাম যে মানে ক্রিমিয়া দখল করেও ধরে রাখতে পারলো রাশিয়া, জাতিসংঘ কিছুই করতে পারলো না, কারণ রাশিয়া নিরাপত্তা পরিষদের সদস্য এবং তার ভেটো পাওয়া হচ্ছে, তাই তো? আমি যদি এইটুকু বুঝে থাকি। আচ্ছা, ভারত নিরাপত্তা পরিষদের সদস্য পদ পাওয়ার চেষ্টা করছে এখনো, এবং শেখ হাসিনা ভারতের নিরাপত্তা পরিষদের সদস্য পদ পাওয়ার জন্য ভারতকে সমর্থন করবে বলে প্রতিশ্রুতি দিয়েছে। তাহলে ভারত যদি কখনো নিরাপত্তা পরিষদের সদস্য পদ পেয়ে যায়, তাহলে সেটা আমাদের জন্য, একটা স্বাধীন সার্বভৌম বাংলাদেশের জন্য কতখানি নিরাপত্তা ঝুঁকি সৃষ্টি করতে পারে? এটা কি ক্রিমিয়ার মতো কোনো ঘটনা ঘটাতে পারে? এটা হাইপোথেটিক্যাল প্রশ্ন, এবং আমরা কূটনীতিবিদরা হাইপোথেটিক্যাল প্রশ্ন সাধারণত জবাব দিই না। তো এখানে আমি একটু খুঁড়ে বলবো জায়গাটা একটু। আচ্ছা, সেটা হচ্ছে কি জানেন, আপনার নিরাপত্তা পরিষদের স্থায়ী সদস্য হওয়ার জন্য এটা কেবল ভারত না, জাপান চেষ্টা করছে, আপনার ব্রাজিল চেষ্টা করছে, এবং আমার মনে আছে এক সময় সম্ভবত বিএনপি আমলে জাপানের এই যে প্রচেষ্টা, সেটাতে বাংলাদেশ সমর্থন দিয়েছিল। এখন এটার জন্য কিন্তু নিরাপত্তা পরিষদের 5 জন স্থায়ী সদস্যের অনুমোদন প্রয়োজন হবে। আপনি আমাকে বলেন, কোন অবস্থাতে চীন ভারতের স্থায়ী সদস্য পদ মেনে নেবে? সেটা কি হতে যাচ্ছে? 9 মণ তেল কি পড়বে? রাধা কি নাচবেন? এটাই হচ্ছে বিলিয়ন ডলার। বুঝলাম যে একটা জায়গায় অন্তত আমাদের, আপনি প্রশ্নের উত্তর না দিলেও আমার দর্শকেরা নিশ্চয়ই বুঝতে পেরেছে যে ভারত যদি নিরাপত্তা পরিষদের সদস্য হয়, সেটা বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্বের জন্য ভালো হবে না, এটা আমার দর্শকেরা বুঝে নিয়েছে, আপনি এটার উত্তর না দিলেও। আমি এরপরের প্রশ্নে যাই। আমাদের জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশন, এই যে সাধারণ পরিষদের অধিবেশন, এই পরিবর্তিত পরিস্থিতিতে বিপ্লবোত্তর একটা সরকার তৈরি হয়েছে এবং প্রফেসর ইউনূস যাচ্ছেন, এইটার সিগনিফিকেন্স কি, এটার গুরুত্ব কি এখন আমাদের জন্য? ওনার এই জাতিসংঘের সফরটা আসলে গুরুত্বপূর্ণ দুটো কারণ। একটা হচ্ছে আপনি বললেন একটা বিপ্লবাত্মক ঘটনা ঘটেছে, হ্যাঁ, ছাত্র জনতার আপনার বৈপ্লবিক অভ্যুত্থানের ফলে বাংলাদেশ থেকে একটি স্বৈর শাসন, একটি ফ্যাসিস্ট শাসনের অবসান ঘটেছে। শুধু তাই না, ভারতের সঙ্গে সেই রেজিমের যে বিশেষ ব্যবস্থা ছিল সেটাও ভেঙে গেছে। এখন আমরা একটা নতুন যাত্রা শুরু করেছি এবং অনেকে একে দ্বিতীয় স্বাধীনতা, দ্বিতীয় মুক্তি ইত্যাদি হিসেবে অভিহিত করেছে এবং সেটার যুক্তি আছে। তো এটা একটা দিক। অন্য কিন্তু আরেকটা দিক আছে, সেটা হলো 1974 সালের 17ই সেপ্টেম্বর বাংলাদেশ জাতিসংঘের সদস্যপদ লাভ করে। আজকে থেকে ঠিক 50 বছর আগে। এটা কিন্তু বাংলাদেশে জাতিসংঘের 50তম বর্ষপূর্তি। এই জিনিসটা আমাদের খেয়াল রাখে। এবং এই 50 বছরে জাতিসংঘের সঙ্গে আমাদের সম্পর্ক অত্যন্ত ভালো ছিল। আমরা জাতিসংঘের কাছ থেকে বিশেষ করে স্বাধীনতার পরবর্তী সময়ে যথেষ্ট সহযোগিতা লাভ করেছি। আমরাও জাতিসংঘের কাজকর্মে কন্ট্রিবিউট করেছি। জাতিসংঘের দুটো প্রধান বিষয় হচ্ছে শান্তি এবং প্রগতি। শান্তির ব্যাপারে আমাদের জাতিসংঘের শান্তিরক্ষা বাহিনীতে, শান্তিরক্ষা কার্যক্রমে আমরা অংশ নিয়েছি অত্যন্ত গৌরবের সাথে।
আর প্রগতি বা উন্নয়নের দিক থেকে বাংলাদেশ দীর্ঘ 50 বছর ধরে স্বল্পোন্নত জাতি সমূহ এলডিসি তাদের নেতৃত্ব দিয়ে এসেছে, এবং এই পুরো সময়টা ধরে আন্তর্জাতিক সম্প্রদায়ের সঙ্গে নেগোসিয়েশন করে এলডিসিদের জন্য নানান ধরনের সুবিধা আদায় করেছে, এবং যার ফলে আজকে অনেকগুলো এলডিসি লিস্ট থেকে বেরিয়ে তারা এখন উন্নয়নশীল রাষ্ট্রের খাতায় নাম লেখাচ্ছে, আমরাও তার মধ্যে। আচ্ছা, এই যে সামনের সফর প্রফেসর ইউনূসের, এখানে উনি কি কি করবেন বা করতে পারেন জাতিসংঘের চেয়ে, কি কি কাজ করবেন? মানে আপনি তো জানেন যে মানে একটা রুটিন থাকে, তৈরি থাকে এটা আগে থেকে, তো সেগুলো কি হতে পারে? এগুলো হচ্ছে স্ট্যান্ডার্ড অপারেটিং প্রসিডিওর। আমাদের যারা ফরেন অফিসের কলিগ আছেন তার এই বিষয়ে অত্যন্ত অভিজ্ঞ মেধাবী অফিসাররা তাদের দক্ষতা দিয়ে, অভিজ্ঞতা দিয়ে এই সফরটিকে খুব সার্থক করবেন, এই সম্পর্কে আমার কোনো সন্দেহ নেই। তো এখানে আসলে 3 রকমের কাজ ডক্টর ইউনূসের সামনে। প্রথমটা হচ্ছে জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনে তার ভাষণ। এটা খুব মূল্যবান জিনিস। এই পরিবর্তিত পরিস্থিতিতে আমরা কিভাবে রাষ্ট্র গঠন করব, রাষ্ট্রটা তো আমাদের ঠিক মতন গঠন করাই হয়নি, সেটা আমরা এখন কি করে করব, দুনিয়ার সঙ্গে আমরা কি করে চলবো, আমাদের পররাষ্ট্র নীতি, একটা আত্মনির্ভরশীল পররাষ্ট্র নীতি আমরা কিভাবে প্রণয়ন করব এবং বাস্তবায়ন করব, এই পৃথিবীর অন্যান্য দেশ থেকে আমাদের চাওয়া পাওয়ার কি আছে, এই বিভিন্ন বিষয় নিয়ে আমরা এবং বিভিন্ন ইস্যুতে আমাদের অবস্থান কি, প্রধান বিষয়গুলোতে, এইগুলোই আপনার এই বক্তব্যে উঠে আসবে। দ্বিতীয়, আমি বক্তব্যের ব্যাপারে একটু পরে বিস্তারিতই বলবো। দ্বিতীয় জিনিসটা হচ্ছে উনি, এটা কাস্টমারি, জাতিসংঘের মহাসচিবের সঙ্গে সাক্ষাৎ করবেন। আপনি জানেন মহাসচিব আমাদের আন্দোলনে ইতিহাসের সপক্ষে ছিলেন, এটা প্রফেসর ইউনূসে জানেন, এবং এটা তাকে ব্যক্তিগতভাবে ধন্যবাদ দেওয়ার একটা সুযোগ, তিনি হয়তো তাই দিবেন। এবং আমি এখানে দর্শকদেরকে মনে করিয়ে দিতে চাই যে সেইখানে আপনার একটা ক্রুশিয়াল রোল ছিল, সেই দিনগুলোর কথা আমার মনে আছে, যে কিভাবে আপনার সাবেক সহকর্মীদের মাধ্যমে আপনি এই জায়গায় ভূমিকা রেখেছিলেন, সেটা হয়তো আমরা কোনো এক সময় বলবো আর কি সবাইকে। থ্যাংক ইউ। এবং সবশেষে এবং খুব গুরুত্বপূর্ণ যেটা হচ্ছে, উনি ওই সময়টাতে আপনার বিভিন্ন রিসেপশনে বা বিভিন্ন সভার সময়ে বিশ্বের বিভিন্ন গুরুত্বপূর্ণ ব্যক্তি, রাষ্ট্রপ্রধান, আপনার সরকার প্রধান, এদের সঙ্গে ওনার সাক্ষাৎ হবে, এবং সেই সাক্ষাৎগুলোতে উনি কি আলাপ করবেন সেটাও খুব আমাদের জন্য ভেরি সিগনিফিকেন্ট। তো এই যে উনি, জি শেষ করেন। জি, তো এই যে ধরেন আপনি ওখানে ধরুন 20 জন খুব ইম্পর্টেন্ট আপনার রাষ্ট্র প্রধান, সরকার প্রধানের সঙ্গে দেখা হলো। তো এখন মনে করেন উনি যদি আলাদা করে দেখা করতে যেতেন, ওনার তো 20টা সফর করতেন, তাই না? তো এই যে এক জায়গাতে দেখা হচ্ছে এবং আমাদের এই অবস্থাতে তাদের সঙ্গে একটা কথা বলার সুযোগ হয়েছে, এটা একটা বড় সুযোগ। আমি শিওর উনি তো সারা জীবন ব্যাপী বিখ্যাত লোকদের সঙ্গে ওঠা বসা করেছেন, এবং এই সুযোগটা উনি 100% উনি ব্যবহার করবেন, এই সম্পর্কে আমার কোনো সন্দেহ নেই। অবশ্যই অবশ্যই। উনি যে বক্তৃতাটা দেবেন সেখানে কি কি থাকতে পারে বিষয় হিসাবে, বা ওনার বক্তব্যের স্পিরিট হিসাবে কি থাকতে পারে বা থাকা উচিত বলে মনে করেন? ওই যে বললাম না, একটা পরিবর্তিত পরিস্থিতি, উনি একটা বিপ্লবাত্মক পরিস্থিতিতে উনি এসেছেন এখানটাতে। আমাকে এই জিনিসটা মনে করিয়ে দেয় 1974 সালে যখন আমরা বাংলাদেশের সদস্যপদ যখন আমরা পেলাম, তখন শেখ মুজিব যে বক্তৃতাটা দিয়েছিলেন, আমার সেটার কথা মনে পড়ে। একটু পিছিয়ে ফিরে যাই এই জায়গাতে। আপনাকে একটু আগে বললাম না, স্বাধীনতা এবং